নমস্কার সবাইকে। তোমরা জানো যে আমরা রেলের আগত পরীক্ষাগুলোর কথা ভেবে জেনারেল সায়েন্সের কিছু টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমাদের পদার্থবিদ্যার একটা ক্লাস রেডি হয়ে গেছে, অনেকগুলো ক্লাসই হয়েছে। আজকে আমরা রসায়নবিদ্যার একটা টপিক নিয়ে আলোচনা করব। এই যে টপিকটা, এটা হচ্ছে পরমাণু এবং পরমাণুর গঠন। ঠিক আছে? চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। আচ্ছা, দেখো প্রথমেই আমরা যেটা জানবো যে প্রায় ভারতীয় একজন বিজ্ঞানী খ্রিস্ট জন্মের কয়েক শতাব্দী আগে, তার নাম হচ্ছে কনাদ। তিনি বলেছিলেন পরমাণু অতি ক্ষুদ্র কণার সমষ্টি। তিনি পরমাণু শব্দটা এক্স্যাক্টলি বলেননি, তিনি বলেছিলেন কোনো বস্তু হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র কণার সমষ্টি। ঠিক আছে? এবারে পরে কি করলেন, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস তিনি এর নাম দিয়েছিলেন কি অ্যাটম, যাকে আমরা বলি পরমাণু। ঠিক আছে? তাহলে গ্রিক দার্শনিক প্রথমে এর নাম দিয়েছিলেন কি অ্যাটম বা পরমাণু। এটা কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন এসেছিল যে কোন বিজ্ঞানী এই অ্যাটম নামকরণ। ঠিক আছে? তাহলে মনে রাখবে কি গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। এরপর 1808 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন ডাল্টন, ভালো করে নামটা মনে রাখো। কি নাম? জন ডাল্টন। ঠিক আছে? তিনি কি করলেন, পদার্থের গঠন সম্পর্কে একটা মতবাদ দেন, যা কি নামে পরিচিত? ডাল্টনের পরমাণুবাদ নামে। আচ্ছা, আমরা এই অংশগুলোতে না সেগুলোই পড়বো যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেক কিছু রয়েছে জানার জন্য। সব তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো ঘেঁটে আমরা যেগুলো দেখেছি যে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলোই পড়বো। ঠিক আছে? আমাদের হাতে তো খুব বেশি সময় থাকে না, তাহলে আমরা অল্প জিনিসের মধ্যেই বেশিগুলো কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, ডাল্টন তার পরমাণুবাদে কি বলেছিলেন? বলেছিলেন সমস্ত পদার্থ পরমাণু নামক ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তারপর কি বললেন না, একটি নির্দিষ্ট উপাদানের সমস্ত পরমাণুর ভর, আকার এবং অন্যান্য বৈশিষ্ট্য অভিন্ন। অর্থাৎ কি, একই রকম পরমাণুগুলো তাদের যে বৈশিষ্ট্য, ধরো মানে পরমাণুর যে ভর, আকার এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু একই রকম হবে। আবার বিভিন্ন উপাদানের পরমাণু বিভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং ভর এবং আকারে পরিবর্তিত হয়। মানে কি, তুমি যদি এক অক্সিজেন গ্যাস নাও, অক্সিজেন গ্যাসের মধ্যে যে পরমাণুগুলো পাবে সেগুলো কিন্তু একই রকমের পরমাণুর ভর পাবে, আকার পাবে এবং তাদের অন্যান্য বৈশিষ্ট্য একই হবে। আবার অক্সিজেনের সঙ্গে যদি অন্য কোনো কার্বনের একটা পরমাণুর কথা ভাবো, তাদের কিন্তু আবার কি হবে, তাদের ভর আলাদা হয়ে যাবে, আকার আলাদা হয়ে যাবে, বৈশিষ্ট্য আলাদা হয়ে যাবে। ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে সেটাকেই উল্লেখ করছে। তারপরে বললেন পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, পরমাণুগুলিকে ছোট কণাতে ভাগ করা যায় না। অর্থাৎ তিনি বলেছিলেন পরমাণুগুলোকে কিন্তু আর ভাগ করা যায় না। ঠিক আছে? যদিও বা পরবর্তীকালে আমরা দেখব পরমাণুকে আবার ভাগ করা যাচ্ছে, কিন্তু ডাল্টন যখন এই মতবাদ দিয়েছিলেন তখন বললেন যে পরমাণুকে আর ভাঙা যায় না। আচ্ছা, এবারে দেখো, বিভিন্ন উপাদানের পরমাণু যৌগ গঠনের জন্য নির্দিষ্ট পূর্ণ সংখ্যা অনুপাতে একে অপরের সাথে একত্রিত হতে পারে। অর্থাৎ যখন রাসায়নিক বিক্রিয়া হবে তখন এই পরমাণুগুলো কিন্তু যৌগ গঠনের জন্য পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হবে, কোনো ভগ্নাংশ বা অন্য কিছুতে যুক্ত হবে না। তারা কিসে যুক্ত হবে? পূর্ণ সংখ্যার অনুপাতে। 2:3, অর্থাৎ 2 আর 3 অনুপাতে যুক্ত হচ্ছে। ধরো জল, জল কিভাবে যুক্ত হচ্ছে দেখো। দেখো হাইড্রোজেন, আমরা যদি এখানে ওয়াটার লিখি, H2O। ঠিক আছে? দেখো 2:1, হাইড্রোজেনের দুটো পরমাণু লেগেছে, অক্সিজেনের একটা পরমাণু লেগেছে। তাহলে এরা কি 2:1 অনুপাতে ধরো এরা যুক্ত হচ্ছে। ঠিক আছে? তারপরে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু পুনরায় সাজানো বা একত্রিত বা পৃথক করা যায়। এটা হচ্ছে ডাল্টনের পরমাণু। এরপরে এরপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এগিয়েছে, বিভিন্ন বিজ্ঞানী এগিয়ে এসেছেন এবং তার উপর ভিত্তি করে আমরা দেখতে পেলাম পরমাণু আরো ৩টে কণিকা দিয়ে গঠিত। কি কি? প্রথমে আবিষ্কার হয়েছে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে, ঠিক আছে? আমরা আগে দেখে নিচ্ছি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের ভর, আধানের প্রকৃতি, তড়িতের পরিমাণ কি এগুলো একটু জেনে নিই, তারপরে বাদবাকি ডিটেইলস এ আরো যাব। প্রথমে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, এটা দরকার নেই। প্রথমে হচ্ছে ইলেকট্রন। দেখো ইলেকট্রনের ভর কত হয়ে যাচ্ছে? 9.11 গুণিতক 10⁻31। ঠিক আছে? 9.11 ইনটু 10⁻31 কেজি। ঠিক আছে? অর্থাৎ খুবই হালকা একটা কণা ইলেকট্রন। এর আধানের প্রকৃতি কি? না নেগেটিভ, মানে ঋণাত্মক। ঠিক আছে? এর চার্জ হচ্ছে কি ঋণাত্মক। তড়িতের পরিমাণ কত? না
1.6 into 10 to the power minus 19 কুলম্ব। এর চার্জের পরিমাণ হচ্ছে হ্যাঁ 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। আচ্ছা, এটা কোথায় অবস্থান করে? না পরমাণুর কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে অবস্থান। প্রোটনের ক্ষেত্রে দেখো, প্রোটনের ভর হয়ে যাচ্ছে 1.67 into 10 to the power minus 27 কেজি। অর্থাৎ প্রোটন ইলেকট্রনের থেকে সামান্য ভারী। এটা পজিটিভ চার্জ, মানে আধানের প্রকৃতি হচ্ছে ধনাত্মক। আর তড়িতের পরিমাণ কত? দেখো, ইলেকট্রনের যা চার্জ, একই চার্জ কিন্তু প্রোটনের। শুধুমাত্র কি ইলেকট্রন ঋণাত্মক চার্জ আর প্রোটন হচ্ছে ধনাত্মক। এর মান কত? 1.6 into 10 minus 19 কুলম্ব। ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় থাকে? এটা থাকে পরমাণুর কেন্দ্র। আচ্ছা, আর এরপরে আমরা জানবো নিউট্রন সম্পর্কে। নিউট্রনের ভর হচ্ছে 1.6 into 10 to the power minus 27 কেজি। এর আধানের প্রকৃতি নিস্তড়িৎ এবং এর তড়িতের পরিমাণ হচ্ছে কি, এটা হচ্ছে নিউট্রাল, এর কোনো চার্জ নেই। ঠিক আছে? আর মনে রাখবে নিউট্রন হচ্ছে প্রোটনের থেকে সামান্য ভারী। ঠিক আছে? একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে কত গুণ ভারী জানো? এটা তোমরা যদি ক্যালকুলেশন করো পাবে 1836, 1836 গুণ ভারী হয়। আর নিউট্রন একটা ইলেকট্রনের থেকে 1837 গুণ ভারী হয়। খেয়াল রাখবে। একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী, একটা নিউট্রন একটা ইলেকট্রনের থেকে 1837 গুণ ভারী। কারা আবিষ্কার করেছিলেন? তাহলে প্রথমে কিন্তু আবিষ্কার হয়েছিল কি ইলেকট্রন। কি আবিষ্কার হয়েছিল? ইলেকট্রন। কে আবিষ্কার করেছিলেন? জে থমসন। কত সালে? 1897 সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার। ঠিক আছে? তারপরে আবিষ্কার হয়েছিল কি, যে 1920 সালে প্রোটন আবিষ্কার করেছিলেন কি আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে? কে আবিষ্কার করেছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড। এর নামকরণ করেছিলেন প্রোটন কিন্তু গোল্ডস্টাইন। ঠিক আছে? প্রোটনের নামকরণ করেছিলেন গোল্ডস্টাইন। আচ্ছা, এরপর হচ্ছে 1932 সালে ফেব্রুয়ারিতে চ্যাডউইক যেটা বলতে পারো, তিনি কি করেছিলেন? নিউট্রন আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? তাহলে এই যে কণাগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করেছিলেন সেগুলো আমরা জেনে ফেললাম। এখান থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। ঠিক আছে? বিগত বছরের প্রশ্নগুলো আমরা যখন দেখবো এখান থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের আধান প্রথম নির্ণয় করেছিলেন কে? বিজ্ঞানী মিলিকান। কি? বিজ্ঞানী মিলিকান কি করেছিলেন? তিনি ইলেকট্রনের ভর এবং আধান প্রথম নির্ণয় করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, প্রথম কিন্তু পরমাণুর আকার কিভাবে হয় বা কেমন দেখতে সে সম্পর্কে কোনো সঠিক ধারণা কোনো বিজ্ঞানীরই ছিল না। প্রত্যেকেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন পরমাণু আসলে কেমন দেখতে। প্রথম জে থমসন তিনি কি করলেন? তিনি পাম পুডিং মডেল দিলেন। ঠিক আছে? তিনি পরমাণুর গঠন পাম পুডিং। তিনি কি বললেন? তিনি বললেন যে পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক। এর মধ্যে ইলেকট্রনগুলি সুষমভাবে বণ্টিত। অর্থাৎ তিনি বলে দিচ্ছেন যে ধরো এরকম একটা গোলক, ঠিক আছে? এবং পুরোটাই প্লাস চার্জ। ধরো এরকম একটা প্লাস চার্জের একটা গোলক এবং তার মধ্যে কি, না কখনো ইলেকট্রনগুলো এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সমভাবে বণ্টিত। তাহলে জে থমসন কি হচ্ছে? পাম পুডিং মডেলের প্রবলেম। ঠিক আছে? এরপর কি এলেন? এরপর এলেন বিজ্ঞানী রাদারফোর্ড। এই পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তিনি কি করেছিলেন? তিনি আলফা কণা ছড়িয়ে দিয়েছিলেন। চারদিকে একটা সোনার পাতলা একটা সোনার পাত, ঠিক আছে? পাতলা সোনার পাতের উপর তিনি কি করেছিলেন? আলফা কণা নিক্ষেপ করেছিলেন। এই পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এর নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। দেখো পেছনে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া ছিল। ঠিক আছে? আর এখান থেকে আলফা কণা নিঃসরণ হচ্ছিল। এটা হচ্ছে সোনার পাত। এবার তিনি কি দেখতে পেয়েছিলেন এবং কি সিদ্ধান্তে এসেছিলেন সেগুলো আমরা জানি। তিনি দেখতে পেয়েছিলেন যে বেশিরভাগ আলফা কণা কিন্তু এই সোনার পাত ভেদ করে সোজা বেরিয়ে যায়। সেখান থেকে তিনি সিদ্ধান্তে এসেছিলেন যে পরমাণুর মধ্যে বেশিরভাগ স্থান হচ্ছে কি শূন্যস্থান। বেশিরভাগ স্থান। এরপর কি হলো? তিনি দেখলেন কয়েকটা আলফা রশ্মি দেখো ধারের দিকে বেঁকে যাচ্ছে এরকম ভাবে। সেখান থেকে তিনি সিদ্ধান্তে এসেছিলেন আলফা কণা কি ধনাত্মক চার্জ যুক্ত। তাহলে
এই ধারগুলোতে বা পরমাণুর ধারগুলোতে বাইরের দিকে কি থাকে? অবশ্যই কোনো ঋণাত্মক কণা রয়েছে যার জন্য আলফা কণাগুলো এই ধারের দিকে বেঁকে যাচ্ছে। আর খুবই সামান্য কিছু কণা, খুবই সামান্য। ঠিক আছে? তারা কি করেছিল? যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেছে। সেখান থেকে তিনি সিদ্ধান্তে এসেছিলেন যে নিশ্চিত ওই জায়গাটাতে কোনো ধনাত্মক চার্জ রয়েছে। এইজন্য আলফা কণা ওখান থেকে বিক্ষেপিত হয়ে সোজা আবার ব্যাক এবং সেই সংখ্যাটা কিন্তু খুবই সামান্য। এই পরীক্ষাটার পর তিনি সিদ্ধান্তে এসেছিলেন কি? যে তিনি সিদ্ধান্তে এসেছিলেন এরকম একটা পরমাণু গঠনের ধরো যে একটা গোলক, পরমাণু একটা গোলক যার কেন্দ্রকে কি রয়েছে? পজিটিভ চার্জ এরকম ভাবে। এই সেন্টারে রয়েছে পজিটিভ চার্জ। ঠিক আছে? আর এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ইলেকট্রন যেগুলো, তাই তো? ইলেকট্রন গুলো কি হচ্ছে? এই ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ঘুরতে থাকছে। তিনি এই পরীক্ষার মাধ্যমে বলেছিলেন একটা যে পরমাণুর কেন্দ্রকে থাকছে ধনাত্মক চার্জ এবং সেই ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ বাইরের দিকে ঘুরছে। কিন্তু পরবর্তীকালে কিছুজন বিজ্ঞানী বললেন যদি ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ ঘুরতে থাকে তাহলে কি হয় সেখান থেকে সর্বদা শক্তি বিকিরিত হবে এবং তার ফলে কি হবে এই যে পরমাণু বলছি সেটা অস্থায়ী হয়ে যাবে সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না কিন্তু আমরা সাধারণ ক্ষেত্রে দেখতে পাই কি পরমাণু কিন্তু অনেক স্থায়ী হয় তাহলে নিশ্চিত এই ধারণার কোথাও একটা ভুল হচ্ছে আমাদের সেই ধারণাটা ঠিক করার জন্য এগিয়ে এসেছিলেন কি বোর তিনি এই রাদারফোর্ড এর মডেলটাকে আরেকটু নতুনভাবে প্রকাশ করলেন। কি বললেন? তিনি বললেন যে, আমাদের যখন এই যে ইলেকট্রন ঘুরছে ধনাত্মক কোনো একটা আধানের চারপাশে, সে কিন্তু যেকোনো কক্ষপথে ঘোরে না। একটা নির্দিষ্ট কক্ষপথেই কিন্তু ইলেকট্রন গুলো ঘোরে। তারপরে তিনি কি বললেন? তারপরে বললেন যে, যখন ইলেকট্রন গুলো ঘুরতে থাকে তখন কিন্তু কোনো শক্তি বিকিরিত করে না। কখন শক্তি বিকিরিত করে? যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রন জাম্প করে। তখনই কিন্তু ইলেকট্রন একমাত্র শক্তি বিকিরিত করে। ঠিক আছে? তাহলে এটাই হয়ে গেল কি বোর রাদারফোর্ড মডেল। কবে দিয়েছিলেন? ১৯১১ থেকে ১৯১৮ সাল পর্যন্ত তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন এবং তারপরে এই বোর রাদারফোর্ড মডেল দিয়ে আমরা অল্প একটু জেনে নিলাম। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা রাশি জানবো এখান থেকে। ১ম যেটা জানবো সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? পারমাণবিক সংখ্যা কি জিনিস? আ কোনো পরমাণুর কেন্দ্রে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। আমরা দেখেছি যে পরমাণুর মধ্যে প্রোটন থাকে। তাহলে এই যে প্রোটন সংখ্যাটা থাকে সেই প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো? পারমাণবিক সংখ্যা। আচ্ছা এই পারমাণবিক সংখ্যা সংক্রান্ত আরো কয়েকটা তথ্য দেখো যে আধান নিরপেক্ষ পরমাণুতে অর্থাৎ কোনো ধনাত্মক বা ঋণাত্মক পরমাণু বলে চলবে না। একদম আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান হবে। সেজন্য পারমাণবিক সংখ্যা কিন্তু ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান হয়ে যায়। মৌলের ধর্ম, ভালো করে দেখো, মৌলের ধর্ম এই পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে এই পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? মোট রাসায়নিক যে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে মোট পারমাণবিক কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এরপর হচ্ছে কি ভর সংখ্যা। দেখো, ভর সংখ্যা কি জিনিস? কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে? তাহলে কি কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে আমরা বলছি ভর সংখ্যা। ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা প্লাস আচ্ছা নিউক্লাইড কাকে বলছে? নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে আমরা বলবো নিউক্লাইড। ঠিক আছে? কিভাবে লেখা হয়? ধরো X একটা নিউক্লিয়াস। ঠিক আছে? তার ভর সংখ্যা হচ্ছে A আর পারমাণবিক সংখ্যা হচ্ছে Z। অর্থাৎ তার মধ্যে Z খানা প্রোটন আছে এবং A খানা হচ্ছে কি প্রোটন আর নিউট্রন মিলে রয়েছে। তাহলে এইটা হয়ে যাবে একটা নিউক্লাইডের সংখ্যা। ঠিক আছে? এই সংকেতটাকে আমরা বলবো একটা নিউক্লাইডের সংখ্যা।
এরপরে আমরা জানবো আইসোটোপ কাকে বলে। এখান থেকে অনেক প্রশ্ন এসছে, অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম এসছে, আমরা সেটা করব পরে। আইসোটোপ কাকে বলে দেখো, একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। আবার ভালো করে দেখো, একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোপ বলবো। ঠিক আছে? আইসোটোপের রাসায়নিক ধর্ম একই। এবারে আইসোটোপ আমরা তো পড়লাম, দেখবো যে আইসোটোপ গুলো কিভাবে দেখতে হয় বা কোন পরমাণুর আইসোটোপ থাকে। দেখো, আইসোটোপের ৩ টে উদাহরণ দিয়েছি। হাইড্রোজেনের ৩ টে আইসোটোপ। কি নাম দিলাম? প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে? দেখো প্রোটিয়াম কি হবে? প্রোটিয়ামের সংকেত হচ্ছে 1H1। মানে কি? ডয়টেরিয়ামের সংকেত দেখো, তারপরে বলছি আমি। ট্রিটিয়ামটা হয়ে যাচ্ছে, আচ্ছা, ডয়টেরিয়ামটা তাহলে কি বললাম? 2H1। অর্থাৎ দেখো, হাইড্রোজেনের 1H1 হচ্ছে প্রোটিয়াম, 2H1 হচ্ছে ডয়টেরিয়াম, ট্রিটিয়াম হচ্ছে 3H1। অর্থাৎ এগুলো হচ্ছে কি? হাইড্রোজেনের আইসোটোপ। দেখো এদের প্রত্যেকের মধ্যে প্রোটন সংখ্যা কিন্তু সমান। দেখো প্রত্যেকের নিচে প্রোটন সংখ্যা হচ্ছে কিন্তু সমান। ঠিক আছে? প্রোটন সংখ্যা কিন্তু প্রত্যেকের জন্য সমান। প্রত্যেকের ভর সংখ্যা আলাদা হচ্ছে কিন্তু পারমাণবিক সংখ্যা কি হয়ে যাচ্ছে? একই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই প্রোটিয়ামটাকে খুব ভালো করে মনে রাখবে। কেন? এই প্রোটিয়াম একমাত্র পরমাণু যার মধ্যে কিন্তু কোনো নিউট্রন নেই। দেখো আমরা 1H1 লিখেছি। তার মানে যে কটা প্রোটন আছে সেই কটা প্রোটন এখানে রয়েছে। কোনো নিউট্রন নেই। তাহলে এই প্রোটিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? এর মধ্যে কোনো নিউট্রন নেই। অনেক সময় প্রোটিয়ামকে আমরা সাধারণ হাইড্রোজেন বলে থাকি। এটা মনে রাখবে, প্রোটিয়ামকে অনেক সময় সাধারণ হাইড্রোজেন বলে থাকি। পরীক্ষাতে প্রশ্ন আসে যে নিউট্রন বিহীন একটি পরমাণুর উদাহরণ দাও। তখন কিন্তু উত্তরে দেখবে হয় প্রোটিয়াম থাকবে না হলে সাধারণ হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, এটা ছাড়াও আরো কয়েকটা আমরা উদাহরণ দিই দেখো। দেখো ক্লোরিন। ক্লোরিনের দুটো আইসোটোপ হচ্ছে কি? 35Cl17, 37Cl17। অর্থাৎ আমরা যে ক্লোরিন গুলো দেখতে পাই না, সেই ক্লোরিন কিন্তু দুটো আইসোটোপের মিশ্রণ হিসাবে আমরা প্রকৃতিতে পাই। এই যে আইসোটোপটা দেখছো 35Cl17, এটা থাকে প্রায় 75%, আবার ক্লোরিন থাকে 25%। দেখো এদের দুজনের কিন্তু পারমাণবিক সংখ্যা এখানে একই। অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 17। এটা ছাড়াও তুমি যদি দেখো কার্বনের ক্ষেত্রে তুমি কিন্তু দেখো, আমরা নেক্সট স্লাইডে দেখাচ্ছি। কার্বনের ক্ষেত্রেও কিন্তু ৩ টে আমাদের কি রয়েছে? আইসোটোপ রয়েছে। দেখো C12 6, C13 6, দেখো আর এই যে 14 C6, এখানে ৩ টে আমরা আইসোটোপ দেখতে পাচ্ছি। এদের দেখো প্রত্যেকেরই কিন্তু এই দেখো প্রোটন সংখ্যাটা কিন্তু একই। অর্থাৎ পারমাণবিক সংখ্যা ৩ টের ক্ষেত্রেই কিন্তু একই। আর এই 14 C6 এই যে পরমাণু, ঠিক আছে? এটা আমাদের কিসে কাজে লাগে বলো তো? আমরা বিভিন্ন জিনিসের বয়স নির্ণয় করতে এই পরমাণুটাকে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে কার্বনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে? রেডিও কার্বন ডেটিং এই প্রসিডিওর করতে কিন্তু আমাদের এই 14C6 অর্থাৎ কার্বনের এই তেজস্ক্রিয় আইসোটোপকে আমরা ব্যবহার করব। তাহলে আমরা কার্বনের ৩ টে আমরা আইসোটোপ দেখে নিয়েছি। হাইড্রোজেনের ৩ টে আইসোটোপ দেখলাম, ক্লোরিনের ৩ টে আইসোটোপ দেখেছি। ঠিক আছে? এবারে দেখো আরো কয়েকটা জিনিস সম্পর্কে জানবো। এবারে জানবো আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে। দেখো আইসোবার কাকে বলে? যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদের বলে আইসোবার। আইসোবারে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা একই থাকে। অর্থাৎ আমরা যে ভর সংখ্যা লিখলাম সেটা হচ্ছে কি হয়ে যাবে? আইসোবারের ক্ষেত্রে একই হয়ে যাবে। আর আইসোটোন দেখো, যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলছি আইসোটোন। কি বলছি আমরা? আইসোটোন। দুটো উদাহরণ দেখব। দুটো উদাহরণের মাধ্যমে আইসোবার কি জিনিস, আইসোটোন কি জিনিস আমরা দেখব। ঠিক আছে? দেখো, এখানে দুটো আমি পরমাণুর নিউক্লাইডের সংকেত লিখেছি। একটা হচ্ছে 14C6, একটা হচ্ছে 14N7। দেখো এই দুটো পরমাণুর মধ্যে এদের ভর সংখ্যাগুলো দেখো, এরও 14, এরও হচ্ছে 14। তাহলে দুজনেরই হচ্ছে ভর সংখ্যা একই। আমরা এক্ষুনি কি জানলাম? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলবো? তাদের আমরা বলবো আইসোবার। তাহলে এই দুটো পরমাণু পরস্পরের কি হয়ে যাবে? আইসোবার। ঠিক আছে? এই দুটো পরমাণু প্রত্যেকের এরা একে অপরের আইসোবার হয়ে যাবে। কেন? না এদের ভর সংখ্যা একই। এদের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যোগফল হয়ে যাবে এক।
আচ্ছা, এই নিচের যে উদাহরণটা দেখো, এর মধ্যে তো কোনো মিল নেই। একটা হাইড্রোজেন 3H1, একটা হিলিয়াম 4He2। দেখো এদের দুজনের মধ্যে কিন্তু কোনো মিল নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে 3H1 এর মধ্যে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে কত? 1। একটা প্রোটন রয়েছে এখানে। আচ্ছা, এর মধ্যে ভর সংখ্যা কত? ভর সংখ্যাকে আমরা A দিয়ে লিখি। ভর সংখ্যা হচ্ছে 3। তাহলে নিউট্রন কটা থাকবে? তাহলে এই ভর সংখ্যা থেকে আমি যদি প্রোটন সংখ্যাটা বাদ দিতে পারি তাহলে আমি নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তাহলে এই হাইড্রোজেনের যদি নিউট্রন বের করো এটা কত হয়ে যাবে দেখো 2। আবার এই হিলিয়ামের ভালো করে খেয়াল করো। হিলিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হয়ে যাবে? প্রোটন সংখ্যা হচ্ছে 2। দেখো এই যে পরমাণু ক্রমাঙ্ক 2 দেওয়া রয়েছে। আবার যদি ভর সংখ্যা দেখো, ভর সংখ্যা কত হয়ে যাবে? ভর সংখ্যা হয়ে যাবে 4। কেন? এখানে দেখো উপরে রয়েছে ভর সংখ্যা। আচ্ছা, তাহলে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি পেয়ে যাব? নিউট্রন সংখ্যা 2। দেখো এই হাইড্রোজেনের ক্ষেত্রেও আমি পেয়েছি নিউট্রন 2, আবার এই হিলিয়ামের ক্ষেত্রেও পেয়ে গেছি নিউট্রন 2। তাহলে আমরা যে একটু আগে সংজ্ঞাটা পড়লাম, যদি দুটো পরমাণুর নিউট্রন সংখ্যা একই হয় তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন। তাহলে এই 3H1 আর 4He2, এই যে হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটো পরমাণুর কিন্তু নিউট্রন সংখ্যা একই হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে আমরা কি বলবো? আইসোটোন। এদেরকে আমরা বলবো একে অপরের আইসোটোন। ঠিক আছে? আচ্ছা, এরপর জানবো আইসোডায়াফার কাকে বলে। আইসোডায়াফার হলো নিউক্লাইডের একটা সেট যাদের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন সংখ্যার পার্থক্য একই থাকে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝি ব্যাপারটা কি। দেখো এই যে দুটো পরমাণু আমরা সংকেত লিখে রেখেছি। একটা হচ্ছে ইউরেনিয়াম 23892, আর একটা দেখো থোরিয়াম 23490। তাহলে এই যে পরমাণু, এই পরমাণুর ক্ষেত্রে দেখো প্রোটন কত? প্রোটন আমরা এখানে দেখো পরমাণু ক্রমাঙ্ক থেকেই পেয়ে যাব। পরমাণু ক্রমাঙ্ক এখানে দেখো 92। তাহলে প্রোটন হচ্ছে কত? 92। আচ্ছা, ওপরে ভর সংখ্যা কত? 238। এই ভর সংখ্যার মধ্যে কি আছে? এই ভর সংখ্যার মধ্যে আছে প্রোটন আর নিউট্রন, দুটোই আছে আমাদের। তাই তো? তাহলে এর মধ্যে থেকে যদি আমি প্রোটন সংখ্যাটাকে বাদ দিই ভর সংখ্যা থেকে তাহলে পেয়ে যাব নিউট্রন সংখ্যা। তাহলে 238 থেকে 92 বাদ দিলে কত পেয়ে যাব? 146। এটা হয়ে যাবে আমাদের কি? নিউট্রন সংখ্যা। এইবারে এই নিউট্রন আর প্রোটনের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো নিউট্রন পেয়েছি 146, প্রোটন হচ্ছে 92। তাহলে এই নিউট্রন থেকে প্রোটনকে যদি আমরা বাদ দিতে পারি কত পেয়ে যাচ্ছি? 54। ঠিক আরেকটা পরমাণু দেখো, থোরিয়াম। থোরিয়াম 23490। তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক কত? 90। তাহলে প্রোটন সংখ্যা কত হয়ে যাবে? প্রোটন সংখ্যা হয়ে যাবে 9। আচ্ছা, এবারে দেখো এর ভর সংখ্যা উপরে লেখা রয়েছে 234। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে নাইট্রোজেন প্লাস প্রোটন। তাহলে এই 234 থেকে যদি প্রোটন সংখ্যা আমি বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব নাইট্রোজেনের সংখ্যা। সেটা আমাদের কত চলে আসবে? 140। এইবারে দেখো এই এইখানে যে নিউট্রন রয়েছে এবং প্রোটন রয়েছে, এই নিউট্রন এবং প্রোটনকে যদি আমি দেখো আমরা মাইনাস করি কত চলে আসবে বলতো? তাহলে নিউট্রন এবং প্রোটনকে মাইনাস করলে চলে আসবে 54। ঠিক আছে? তাহলে থোরিয়াম এই যে পরমাণুটা আমরা দেখেছি এর প্রোটন সংখ্যা হচ্ছে 90, নিউট্রন সংখ্যা হচ্ছে 144, এবং এই নিউট্রন এবং প্রোটনের যে পার্থক্য সেটা হয়ে যাবে কত? 54। তাহলে দুটো পরমাণু আমরা পাশাপাশি রেখেছি দেখো, এর মধ্যেও নিউট্রন এবং প্রোটনের পার্থক্য 54, আবার এর মধ্যেও নিউট্রন এবং প্রোটনের পার্থক্য হচ্ছে কত? 54। তাহলে এই দুটো সংখ্যা একই হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো পরমাণুকে একে অপরের আমরা কি বলবো? আইসোডায়াফার। এই দুটো পরমাণুকে আমরা বলবো একে অপরের আইসোডায়াফার। তাহলে আমরা চারটে জিনিস সম্পর্কে কিন্তু জানলাম। প্রথমে হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাদের বলছি আমরা? যাদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, তাদেরকে আমরা কি বলছি? আইসোটোপ। তারপরে আমরা দেখেছি কি? আইসোবার। আইসোবার কি জিনিস বললাম? যাদের ভর সংখ্যা একই, অর্থাৎ পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের যোগফল একই। ঠিক আছে? কিন্তু প্রত্যেকের প্রোটন সংখ্যা আলাদা, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা, তাদেরকে আমরা কি বলছি? আইসোবার। আচ্ছা, এটা কি? এটা আমরা বলেছি আইসোটোন। ঠিক আছে?
এটা আমরা বলেছি আইসোটোন। কেন? না এদের পরমাণুতে আমাদের নিউট্রনের সংখ্যা কি একই। ঠিক আছে? এই পরমাণুর নিউট্রনের সংখ্যাগুলো হচ্ছে কি একই। আচ্ছা, এবারে দেখো 238 ইউরেনিয়াম 92 আর 234 থোরিয়াম 90 এই দুটোকে আমরা কি বললাম? আইসোডায়াফার। কেন? না এদের পরমাণুতে নিউট্রন এবং প্রোটনের যে পার্থক্য সেই দুটো কিন্তু একই। নিউট্রন এবং প্রোটনের পার্থক্য যদি একই হয় তাদেরকে আমরা কি বলবো? আইসোডায়াফার। ঠিক আছে? এরপর দেখো আরেকটা জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি? ভর ত্রুটি। ভর ত্রুটি কি জিনিস? কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনের মোট ভরের তুলনায় পরমাণুর প্রকৃত ভর যতটা কম হয় তাকে আমরা ভর ত্রুটি। দেখো পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে আমরা যদি প্রোটনের সংখ্যাকে তার ভর দিয়ে গুণ করি আর নিউট্রন সংখ্যাকে তার ভর দিয়ে গুণ করি, তারপর দুটোকে যোগ করলেই তো আমাদের একটা পরমাণুর ভর পাওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন নির্ণয় করতে যাই দেখব এই যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা এদের যে মোট ভর তার থেকে পরমাণুর প্রকৃত ভর কিন্তু সামান্য কম। এই যে ত্রুটি, এই ত্রুটিকেই আমরা কি বলবো? ভর ত্রুটি। ঠিক আছে? এই ত্রুটিকে আমরা বলবো ভর ত্রুটি। এই ত্রুটি কেন হয়? দেখো, এই ত্রুটির জন্যই কিন্তু আমাদের পরমাণুগুলো স্থায়ী হয়। কেন? না এই ভর ত্রুটির ফলে যে ভর কমে যাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? আমরা আইনস্টাইনের সমীকরণ জানি E = mc² অর্থাৎ m ভর হচ্ছে E শক্তিতে রূপান্তরিত হতে পারে। সেইভাবে এই যে ভরটা এখানে কমে যাচ্ছে সেই ভর কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। সেই শক্তিকে আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি। এই শক্তি কি করে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একত্রে বেঁধে রাখে। তাহলে ভর ত্রুটি থেকে যে শক্তি পাচ্ছি তাকে আমরা বলবো নিউক্লিয় বন্ধন শক্তি, যা করে কিনা নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বেঁধে রাখে। আর এই নিউক্লিয় বন্ধন শক্তি যত বেশি হবে নিউক্লিয়াস কিন্তু তত দীর্ঘতর স্থায়ী হবে। ঠিক আছে? তাহলে আজ আমরা মোটামুটি পরমাণুর গঠন সম্পর্কে এইটুকুই তথ্য জানলাম। এর পরবর্তী ক্লাসে এখান থেকে যে সমস্ত PYQ গুলো এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমও এসছে এখান থেকে। সেগুলোও তোমাদের সলভ করে দেখাবো। তোমরা পরবর্তী ক্লাসগুলো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। আর এই ভিডিওগুলোর কমেন্টে তোমরা জানিও যে তোমরা আর কি ধরনের টপিক চাইছো, তোমাদের কি ধরনের টপিক নিয়ে এলে আরো ভালো হবে। সেগুলো আমাদের কমেন্ট করে কিন্তু জানিও। ঠিক আছে? পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।